বাংলাদেশ ক্রিকেটে কিন্তু বেশ মিশ্র একটি হাওয়া বইছে, কারণ আমরা সবচেয়ে ভালো যে দিক এর মধ্যেও আমরা যদি দেখি যে আজকে কিন্তু বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো ভারতকে হারিয়ে এশিয়া কাপ যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপের যে মুকুট সেটি কিন্তু অর্জন করেছে। এবং এই সময়ে যে ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি সেই সময় কিন্তু একটি বিশাল একটি পাওয়া আমাদের বলতে হয়, কারণ অনূর্ধ্ব-19 দলের কথা যদি হিসেব করা হয় সেক্ষেত্রে এর আগে চ্যাম্পিয়ন হলেও এরপর সর্বশেষ যে বিশ্বকাপ হয়েছে সেখানে কিন্তু তারা তাদের যে যেমন পারফরমেন্স করার কথা ছিল এবং তাদের প্রতি যে আশা ছিল সেটি কিন্তু তারা পূরণ করতে পারেনি। কিন্তু এরপরেই কিন্তু এই যুব এশিয়া কাপের আগে 2020-এর যে চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন নাভিদ নওয়াজ, তাকে কিন্তু উড়িয়ে আনা হয় এবং তাকে আবার নতুন করে দায়িত্ব দেওয়া হয়। এবং এর পরবর্তীতে এর ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আজকে ভারতের মতো শক্তিশালী দলকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়নশিপের মুকুট দ্বিতীয়বারের মতো অর্জন করলো। এবং আমরা যদি দেখি গতবারের যে অর্জনটি ছিল, গত বছর সেই আয়োজনটিও ছিল সংযুক্ত আরব আমিরাতে, এবং সেই আয়োজনে সেটির মাহাত্ম্য অন্যরকম ছিল, কারণ প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপের যে মুকুট সেটি বাংলাদেশ দল অর্জন করতে পেরেছিল এবং পুরুষ কোনো দল অর্জন করতে পেরেছিল। এবং যদিও সেটি ছিল সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে, কিন্তু যখন ভারত সেখানে কিন্তু সেই জয়ের মাহাত্ম্যটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম। এবং আজকে ম্যাচের শুরু থেকে আমরা যদি দেখি, শুরু থেকে বাংলাদেশের ব্যাটিং যে খুব দারুণভাবে শুরু হয়েছিল এমনটি ভাবার কোনো অবকাশ নেই, এবং শুরুটাও কিন্তু খুব বেশি ভালো ছিল না। শুরুতেই তারা উইকেট হারিয়ে ফেলে এবং ওপেনিংয়ের যে পার্টনারশিপ ছিল সেটি খুব বেশি বড় ছিল না, এবং শুরুর যে ধরন ছিল সেটাও কিন্তু বেশ ধীর গতির ছিল। পরবর্তীতে দলের সেরা ব্যাটার এবং একই সাথে অধিনায়ক তামিম, তার প্রতি অনেক বড় আশা ছিল, যদিও তিনি দলকে তৃতীয় উইকেটে 66 রান যখন দলীয় সংগ্রহ তখন কিন্তু প্যাভিলিয়নে ফিরে যান। এবং সেখান থেকে মূলত বলাই যায় যে বাংলাদেশের যে জয়ের যে আশা বা বড় সংগ্রহের যে আশা সেটি কিন্তু বলতে গেলে এক প্রকার থেমে যায়। কিন্তু পরবর্তীতে জেমস এবং শিহাব তারা কিন্তু দারুণভাবে মিডল অর্ডারে দারুণভাবে কামব্যাক করেন, এবং তাদের যে বড় একটি সংগ্রহ ছিল, প্রায় 50 যে সংগ্রহ ছিল, সেখানে কিন্তু একটি বড় রানের ভিত পায় এবং শুরুর যে ধীরগতির যে খেলার ধরন ছিল সেটি কিন্তু তারা উতরে যায় এবং পরবর্তীতে 31 ওভারের ভিতরে 130 রানের মতো সংগ্রহ করে। যদিও এর পরে যে প্রথমে জেমস এবং পরবর্তীতে তার যে পার্টনার ছিল চতুর্থ উইকেটে শিহাব, তিনি কিন্তু খুব দারুণ পরপর তারা কিন্তু আউট হয়ে যায়। এবং এরপরেও কিন্তু একটা আশা ছিল যে বাংলাদেশ 200 রান করবে, কিন্তু শেষ 19 ওভারে কিন্তু বাংলাদেশ মাত্র তাদের স্কোর বোর্ডে 70 রানের মতো তুলতে পারে, এবং পরবর্তীতে শেষ ওভারে অল আউট হওয়ার আগে 198 রান করতে পারে। ভারত যেভাবে খেলছিল এবং পুরো টুর্নামেন্ট ভারত যেভাবে ব্যাটিং করেছে সেখানে 199 রানের টার্গেট খুব বড় সংগ্রহ না হলেও বাংলাদেশের বোলিং লাইন আপ কিন্তু দারুণ করেছে শুরু থেকে, এবং টুর্নামেন্টের শুরু থেকেই এবার টুর্নামেন্টের সর্বোচ্চ যে উইকেট সংগ্রহ তিনি কিন্তু বাংলাদেশ টিম থেকে পেয়েছে এই টুর্নামেন্ট, এবং 13 উইকেট নিয়ে তিনি সিরিজ ছেড়াও হয়েছেন। এবং যে আশা ছিল যে ভারতকে 199 রানের লক্ষ্য দিয়ে এর মধ্যে রেস্ট্রিক্ট করে রাখা, সেটি কিন্তু তারা দারুণভাবে করেছে। এবং এখানে সবচেয়ে বড় বাধা ছিল সূর্যবংশী, এবং আমরা যেটি জানি সূর্যবংশী কিন্তু সম্প্রতি আইপিএলের নিলামে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে বেশ বড় দামে প্রায় 13 কোটি রুপিতে তিনি কিন্তু বিক্রি হয়েছেন, এবং এই টুর্নামেন্টেও বড় দুটি ইনিংস খেলেছেন এবং দ্রুত গতির ইনিংস খেলেছেন। সবচেয়ে বড় বাধা যাকে মনে করা হচ্ছিল তিনি কিন্তু বেশ ভালো কিছু করতে পারেননি বাংলাদেশের বিপক্ষে, এবং বলতে গেলে ভারতীয় ব্যাটিং লাইন আপ শুরু থেকেই কলাপস করেছে। এবং শুরুতেই কিন্তু বাংলাদেশ ফাহাদ দারুণ একটি ইনসুইঙ্গারে বোল্ড করে তাদের যে প্রতিপক্ষের ওপেনার ছিল তাকে, এবং পরবর্তীতে এই ধারা কিন্তু বজায় থাকে। এবং শেষমেশ অষ্টম উইকেট, যেখানে 95 রানে ভারত যখন 95 রান তখন কিন্তু সপ্তম উইকেটের পতন হয়, এবং অষ্টম উইকেটে একটি সবচেয়ে বড় বাধা যাকে মানা হচ্ছিল প্রতিপক্ষ দলের অর্থাৎ ভারতীয় দলের অধিনায়ক আমান, তাকে কিন্তু বাংলাদেশের যে অধিনায়ক তামিম তিনি কিন্তু বল হাতে তুলে নেন এবং পার্ট টাইম স্পিনার হিসেবে আমরা তাকে জানি। এবং তিনি কিন্তু যেটি দেখেছেন যে ম্যান উইথ গোল্ডেন আর্ম, তিনি বল হাতে তুলে নিয়েই প্রথম ওভারেই কিন্তু সবচেয়ে বড় যে শেষ কাটা ছিল আমান, তাকে কিন্তু বিদায় করেন, এবং পরবর্তীতে কিন্তু তিনি তার নিজের ঝুলিতে 3 উইকেট তুলে নেন।
শেষমেশ একটি বিষয় বলতে হয় যে ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে তারাও কিন্তু গ্রুপ রানার্স আপ হয়েছিল, গ্রুপ পর্যায়ে যখন খেলা হয়েছে বাংলাদেশও গ্রুপ রানার্স আপ হয়েছে, দুটি গ্রুপ রানার্স আপ দলের মধ্যে ফাইনালে মুখোমুখি হয়েছিল তারা। কিন্তু বাংলাদেশের গ্রুপের দিকে আমরা যদি তাকাই, বাংলাদেশের গ্রুপটি কিন্তু বেশ শক্তিশালী গ্রুপ ছিল, কারণ বাংলাদেশের গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে টুর্নামেন্টের শুরুতেই পেয়েছে আফগানিস্তানকে, এবং আফগানিস্তানের যে দলটি ছিল সেটি কিন্তু দারুণ একটি দল খেলেছে, এবং সেই দলে কিন্তু AM গাজানফার, যিনি বাংলাদেশ সম্প্রতি দুবাইতে অর্থাৎ শারজায় বাংলাদেশ সিনিয়র টিম যখন খেলতে গিয়েছে তখন কিন্তু তাদেরকে সিরিজের প্রথম ম্যাচেই রীতিমতো ঘুরিয়ে দিয়েছে এবং তিনি কিন্তু 6 উইকেট তুলে নিয়েছেন। তো সেক্ষেত্রে আফগানিস্তানের যে এজ ভিত্তিক দলগুলো আছে বা অনূর্ধ্ব-19 যে দল আছে সেই দলটি যথেষ্ট শক্তিশালী, এবং আরও একটি দল পেয়েছিল তারা শ্রীলঙ্কাকে। আফগানিস্তানকে শুরুর ম্যাচে তারা কিন্তু 45 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছিল, যদিও তার পরের যে প্রতিপক্ষ ছিল নেপালকে অনুমিতভাবেই হেসে খেলে তারা বাংলাদেশ হারিয়ে দিয়েছে, এবং সেখানে তারা 142 রানের লক্ষ্য তাড়া করে খুব সহজেই জয় পেয়েছে। কিন্তু যখন শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু তারা হেরে যায়, এবং হেরে বলতে হয় যে এক প্রকার শাপে বর হয়েছিল, কারণ সেই ম্যাচটি হারলেও সেই ম্যাচে কিন্তু তারা বেশ ভালো ফাইট করেছে, এবং শ্রীলঙ্কার দেওয়া 228 রান চেস করতে গিয়ে তারা 221 রানে অল আউট হয়ে যায়। টুর্নামেন্টের শুরু থেকে কিন্তু বাংলাদেশ বড় যে লক্ষ্য সেটি কিন্তু তারা পায়নি, বা ব্যাটিংয়ে তারা কিন্তু শুরু থেকেই বেশ স্ট্রাগল করেছে বলা যায়, কিন্তু প্রত্যেকটি যে ম্যাচ জিতেছে সেগুলো পুরোটাই বোলারদের কৃতিত্ব ছিল। এর মাঝেও কিন্তু ব্যতিক্রম ছিলেন অধিনায়ক তামিম, তিনি কিন্তু ব্যাট হাতে এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন এবং 240 রান তিনি করেছেন। এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট যদি যে দল ছিল সেটি বাংলাদেশের পাশাপাশি কিন্তু পাকিস্তান দল ছিল। পাকিস্তানকেই কিন্তু বাংলাদেশ 116 রানে আটকে দিয়ে সেমিফাইনালে তারা উতরে গেছে। অর্থাৎ বাংলাদেশের যে গ্রুপ পর্ব থেকে ফাইনালে আসার যে রেস, অর্থাৎ রোড টু ফাইনাল আমরা যদি দেখি, সেক্ষেত্রে বাংলাদেশ বড় দলগুলো, বেশ শক্তিশালী দলগুলোকে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে, এবং তাদের বাধা টপকে কিংবা মাঝখানে শ্রীলঙ্কার ম্যাচ বাদলে বাকি সবগুলো ম্যাচ কিন্তু তারা জিতে নিয়েছে। এবং শুরুতে আফগানিস্তান থেকে আফগানিস্তান, নেপাল, পরবর্তীতে শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও পাকিস্তান, যারা এবারের টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট টিম ছিল, তাদেরকে কিন্তু 116 রানে বেঁধে সেই বাধা টপকে এবং বড় জয় দিয়ে তারা কিন্তু ফাইনালে এসেছিল। এবং এই পাকিস্তান কিন্তু ভারতকে টুর্নামেন্টের শুরুর ম্যাচে কিন্তু ভারতকে বেশ বড় ব্যবধানে হারিয়েছিল। যদিও ভারত পাকিস্তানের যে গ্রুপ ছিল সেখানে কিন্তু প্রতিপক্ষ হিসেবে তারা বড় কোনো নামকে পায়নি, কারণ তাদের গ্রুপে ছিল জাপান, সংযুক্ত আরব আমিরাত, এবং পাকিস্তানের কাছে হারলেও ভারত কিন্তু পরবর্তীতে জাপান এবং সংযুক্ত আরব আমিরাত, যারা তুলনামূলক সহজ প্রতিপক্ষ, তাদেরকে বেশ বড় ব্যবধানে হারিয়েই এর পরবর্তীতে কিন্তু তারা সেমিফাইনালে আসে, এবং সেমিফাইনালেও তারা বাংলাদেশের যে গ্রুপ ছিল সেই গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে কিন্তু সেই ম্যাচেও কিন্তু লো স্কোরিং ম্যাচ হয়, এবং সেখানেও কিন্তু তারা শ্রীলঙ্কা বাধাও খুব সহজে টপকে যায়, কিন্তু শেষমেশ তারা কিন্তু বাংলাদেশ বাধা টপকাতে পারেনি, কারণ বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটি অন্যান্য সকল যে দলগুলো ছিল সেই দলগুলো থেকে কিন্তু অবশ্যই অনেক ভালো, এবং তারা কিন্তু টপ নচ পারফরমেন্স করেছে, এবং ফিল্ডিং সাইডও বেশ ভালো পারফর্ম করেছে। কারণ যদিও বাংলাদেশ শুরু থেকেই কিন্তু ব্যাটিংয়ে ঢুকেছে, এবং আমরা যদি বলি এই ব্যাটিংটাই কিন্তু বাংলাদেশের চিন্তার কারণ ছিল। যদিও শেষমেশ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলেও ব্যাটিংয়ের যে উন্নতির জায়গা সেটি কিন্তু উন্নতির অবকাশে সেটি কিন্তু রয়ে যায়, এবং সামনে প্রাথমিক যে লক্ষ্য ছিল নতুন যেই অনূর্ধ্ব-19 দল, সেই 19 দলকে নিয়ে প্রাথমিক যে লক্ষ্য ছিল যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপ যে মুকুটটি সেটি ধরে রাখা, সেই প্রাথমিক লক্ষ্যটি কিন্তু পূরণ হয়েছে, এবং অবশ্যই এই দলটি পরবর্তীতে বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, এবং অবশ্যই 2020-এর যে মঞ্চায়ন, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যে পুনর্মঞ্চায়ন পরবর্তী বিশ্বকাপে এই তামিম, সাকিব এদেরকে নিয়ে কিন্তু তামিম, ফরিদ এদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ করবে। তো এই ছিল আমার কাছে সবশেষ।